আচ্ছা আচ্ছা, তাই। আমরা গোলাম ভাইয়ের সাথে সাথেই আছি এবং যশোর নামটি শুনলেই যে বিখ্যাত খেজুরের রস, খেজুরের গুড়, খেজুর গাছ, এগুলোর কথা সবার মনে আসে। সেই যশোরে অবস্থান করছি এবং যথারীতি সেই খেজুরের পিছনে লেগেছি। এই মুহূর্তে অবস্থান করছি যশোরের একটি খুবই সুন্দর গ্রাম, যেটা সত্যি গ্রাম এবং কৃষিভিত্তিক সমাজ যেখানে পরিপূর্ণ মাত্রায় আছে। এই যে পটল ক্ষেত, সরিষা, তারপরে ওই যে টমেটো, এই যে পটলের হাং, চারিদিকে শস্য ফসলের সমাহার, এমন একটি জায়গায় আমরা অবস্থান করছি। তো আমরা দেখাতে চাই খেজুর সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি। এটা একটি ছোট গাছ। তো গোলাম ভাই এই মুহূর্তে এইটাকে বলা হয় গাছ ঝাড়া, তাই না? এই গাছ ঝাড়লেন এবং দেখেন এটাই বেশ অনেকটা রস আর কি। তো কোনো কোনো গাছে প্রায় 1 ভার পরিমাণ গাছ হয়, এই রস হয়, তাই না? আর কোনো কোনো গাছে একটু কম হয়। এটা ডিপেন্ড করে গাছের বয়স, তারপর গাছ কোন জায়গায় অবস্থান, টোটালটার উপরে। ও, যে গাছে রস কম হয় সেই গাছের গুড়ের মান ভালো হয়, তাই না? আচ্ছা 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 আচ্ছা, তাই। এ তো অনেকটা দেখছি যে সেই গরুর মতো আর কি, গাই গরু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গোলাম ভাই যেটা বলছিলেন যে অতিরিক্ত রস যে গাছে হয় সেটার মিষ্টতার পরিমাণ কম হয় এবং গুড়ের মান ডেফিনেটলি কম হয়। আর যেটার রস কম হয় তো সেটা মিষ্টতার পরিমাণ বেশি হয়। আসলে গাছে উঠা, এক হাত দিয়ে ভরা রসের যে ভাঁড় এটা নামিয়ে আনা আর এক হাত দিয়ে খালিটা লাগিয়ে দিয়ে আসা, এটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটি কাজ। এই পরিশ্রম ইয়াং জেনারেশন করতে চাচ্ছে না, নাকি গোলাম ভাই? আচ্ছা, আপনি তাহলে এই যে যে গাছি পাওয়া যাচ্ছে না, নতুন গাছি তৈরি হচ্ছে না, তাহলে এর ভবিষ্যৎ কি বলে মনে করছেন? ভবিষ্যৎ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? তাহলে আমরা আর ভবিষ্যতে খেজুরের গুড় বা খেজুরের রস চোখে দেখতে পাবো না। এখন যদি যুবকরা না কাজে তাহলে কি হবে? তাহলে তো এটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আপনার হচ্ছে এটা নিয়ে আসলে
তাহলে সচেতনতা বা কি তৈরি করা যেতে পারে যেটার জন্য এটা টিকে যেতে পারে? সদিচ্ছা ইচ্ছা থাকা লাগবে এবং প্রশিক্ষণও নীতি আছে। প্রশিক্ষণ নিতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা তো বেশ কষ্টের, যত প্রশিক্ষণই নিক না কেন। তাহলে সেক্ষেত্রে আপনার আসলে তো এটা খুবই চিন্তার বিষয়, না? হ্যাঁ, কি বলছিলেন ভাই? বড় বড় গাছ থেকে সুতোয় ঘুরে রস নিচে নামায় নিচে ভাড় ফটায়, হুম। এগুলো অনেক পার্সেন্ট কম হয়। তার মানে আপনি এমন একটা কৌশলের কথা বলছেন যে কৌশলে রস সংগ্রহ করলে পরিশ্রমের মাত্রা কম হয়। তার মানে নতুন নতুন প্রযুক্তির দরকার, তাই না? যে প্রযুক্তি দেখা যাচ্ছে যে যে কষ্টসাধ্য রস সংগ্রহের এটা কমাবে। ওকে, সুতোয় নামায় নাম। তাই আপনি কি এরকম কোনো গাছ রেখেছেন? হ্যাঁ, এটা রয়েছে। তাই তা চলেন তো দেখি। আমরা একটা অভিনব কৌশল দেখতে যাচ্ছি, যে কৌশলটি অনুসরণ করলে তুলনামূলক এই রস ঝাড়া এবং এই ঠিলে পাতা এটা কষ্ট কম হবে এটাতে, না? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রক্রিয়া একটু আমাকে বলেন না? এই যে নলির বাতাস থেকে আছে যে সুতো ঝোলায় নিয়ে আসা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রসটা নিচে আসবে। আচ্ছা আচ্ছা। বড় মানে গাছটা লাগবে না। তাহলে ওইটা এসে ওই রস এই যে এখানে বেয়ে বেয়ে হুম। আপনার পড়ছে, তাই তো? হুম। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই সুতো একেবারে রসে টইটম্বুর এবং নিচে নেমে নামছে, এই হাড়ির ভিতরে অবস্থান করছে। বাহ, এই সিস্টেমটার জন্য তো হাড়ি বাঁধা হলো, কিন্তু গাছ তো কাটতে হয় উঠে। গাছ উঠে কাটতে হয়, কিন্তু সকালবেলা দেখা গেলো যে এই পার্সেন্টটা করা লাগলো না। হুম 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 হুম, বুঝতে পারছি। তার মানে অনেকাংশে পরিশ্রম কম হয়। গাছ অবশ্যই উঠে কাটতে হয়। আর হচ্ছে, আচ্ছা, রস বছরে কয় মাস? 6 মাসের ব্যবধান। 6 মাস পাওয়া যায়? না না না, মানে রস সংগ্রহ হয় কতদিন? কার্তিক মাসে গাছ ওঠানো হয়। হ্যাঁ হ্যাঁ। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত। চৈত মাস পর্যন্ত মানুষ গাছ খায়। তাই চৈত মাস পর্যন্ত, তার মানে প্রায় আপনার 5 মাস, 5-6 মাসের ব্যবধান। 5-6 মাস। একটা গাছ, এরকম একটা বড় গাছ, এই 1 বছরে কতটা রস দেয়, বা এই 4 মাসে মোটামুটি কত, 4 মাসে কত ভালো রস দেয়, এরকম কোনো হিসেব আছে আপনার? মানে সপ্তাহে কতটুকু হয়? মাসে গাছ কাটা পড়ে যাচ্ছে হুম, 6 বার। মাসে 6 বার? 6 বার। আচ্ছা, যদি ভালো রস দেয় গাছে, তাহলে দেখা যায় মাসেও 4-5 ভার রস আসে। 4-5 ভাঁড়। তার মানে 4 ভাঁড় যদি আমি অ্যাভারেজ ধরি মাসে, তাহলে আমার আপনার হচ্ছে মাসে 4 ইয়ে হলে আমার মাস হচ্ছে কয়টা হচ্ছে, 4 মাস আমরা পাচ্ছি মিনিমাম। হ্যাঁ। তাহলে 16 ভাঁড় হচ্ছে একটা গাছ থেকে আমরা রস সংগ্রহ করছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার যাবেন কোন পাশটাতে? আচ্ছা, এইরকম একটা গাছ, এই গাছটা তো মনে হয় বয়স মিনিমাম 30-40 বছর। হ্যাঁ, তাহলে 30-40 বছরের এই রস দিচ্ছে। তার মানে আপনার হচ্ছে যদি কিনা আমরা একটু হিসেব করি, তাহলে আপনার হচ্ছে আগে হিসেব করলাম কত 1 বছরে দিচ্ছে আপনার হচ্ছে কত ভাঁড় রস, মাসে 4, তাহলে 16 ভাঁড় দিচ্ছে 4 মাসে। 16 ভাঁড় তাহলে যদি 30 বছর ধরে দেয়, তাহলে 3-16-48 ভাঁড় রস সে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো অনেক ব্যাপার। 300 টাকা যদি হিসেব করা হয় তাহলে তার পরিমাণও অনেক আসে। এবার আপনি কি কোথায়, কোন দিকে মুভ করবেন? আচ্ছা আচ্ছা, গোলাম ভাই এই রস সংগ্রহ করে কিছু রস কাঁচা বিক্রি করে, তাই তো? কাঁচা বিক্রি করে, আর কিছু রস হচ্ছে গুড় বানায়। তো
ওনার নিজের তাফাল আছে নিশ্চয়ই, এবং সেখানে এই সংগৃহীত, আমি একটু ধরবো না থাক, অসুবিধা নেই, আসেন। ওনারা নিজেরাই নিজের কাজ করতে অভ্যস্ত এবং এই পরিশ্রমের কাজটি এই বয়সেও উনি করে যাচ্ছেন। আপনার বয়স কেমন হবে গোলাম ভাই? 68 বছর। এই 68 বছরে আপনি 60টা মতো গাছ কাটছেন? খুবই অবাক করা বিষয়। অথচ আমাদের এই 18 বছরের ছেলেরা তারা এটা করতে চায় না। এই একই প্রযুক্তি এখানেও কাজে লাগানো হচ্ছে এবং তাতে পরিশ্রম কম হচ্ছে, আগেই উল্লেখ আছে। এই যে মধুখালী আছি, মধুখালী গ্রাম শস্য ফসলে আসলে ভরপুর। এই গ্রামটাতে বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত এবং সব ধরনের শস্য ফসল এখানে হয়। বেলে দোআঁশ মাটি। তো আমরা একটা পেঁপে বাগান দেখতে পাচ্ছি। আর গোলাম ভাই ওই যে ওখানটাতে আর একটা গাছ ঝাড়ছেন। ওনার 60টা গাছের ভিতরে কততম গাছে উনি রস ঝাড়ছেন। প্রতিদিন কত ভাড় হয় গোলাম ভাই? প্রতিদিন কত ভাড় হয় আপনার 60টা গাছ থেকে রস? কত ভাড় রস হয়? এখন বর্তমানে আজকে হবে কোথাও 5 ভাড়, আর প্রতিদিন ঝরা দিয়ে আর এই কাকা দিয়ে 10 ভাড় করে হয়। 10 ভাড় হয়। আচ্ছা, এক ভাড় গুড় হতে আপনার কত ভাড় রস লাগে? ওটা জিরন রস হলে 8 ভাড়। জিরেন রস হলে 8 ভাড়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। যে ভাড়ের যে সাইজ সেই ভাড়ের সেই গুড়। আচ্ছা, তাহলে তো প্রায় 1.5 ভাড় মতো গুড় প্রত্যেক দিন প্রস্তুত হয় ওনার। এবং উনি মোটামুটি গুড়ের দাম কীরকম কেজি হচ্ছে এখন? এক ভাড় গুড়ের দাম কীরকম এখন? 2,500 টাকা, তাই না? হুম। তো যেমনটি বলছিলাম, এই মধুখালী গ্রামের কৃষিজীবী মানুষেরা এই জায়গাটাকে একেবারে গ্রাম বাংলার সেই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানকার আরেকটা জিনিস দেখলাম যে অনেকে দেশের বাইরে থাকে, যুবক যাদের বয়স কম, তারা দেশের বাইরে যাওয়ার প্রবণতা বেশি। তার মানে আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বা যেসব জায়গায় আমাদের ছেলেরা যায় প্রচণ্ড পরিশ্রম করতে হয়, কিন্তু যখন দেশে তারা থাকে তখন চিন্তা করে দেশের বাইরে গেলেই বোধহয় প্রচুর টাকা, পরিশ্রম কম। কিন্তু যে কড়া পরিশ্রম তারা দেশের বাইরে করে, এটা যদি দেশে করত তাহলে কিন্তু তারা ওইখান থেকে যে অর্থনৈতিক সমৃদ্ধি পায় সেটা দেশে থেকেও পেতে পারত। তাই না গোলাম ভাই? আমার তাই মনে হয়। কারণ লাখ লাখ টাকা খরচ করে একজন ওই দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপের রাষ্ট্রগুলোতে যাচ্ছে, তো যদি ওই টাকা দিয়েই সে এখানে কৃষিভিত্তিক বিভিন্ন খামার কিংবা ধরেন যে পরিকল্পনা করে বিভিন্ন পরিশ্রমের কাজ করত, তাহলে পরিশ্রম দিলে কিন্তু তার ওই অর্থনৈতিক সমৃদ্ধি আসতো, ঠিক কি না? তা আমরা চাই যে আমাদের সোনার বাংলায় মোটামুটি যারা ইয়াং আছেন তারা পরিশ্রমের কাজকে অবহেলার চোখে দেখার কিছু নেই। কারণ পরিশ্রম কিন্তু সুস্থ থাকার বড় নিয়ামক। আজ 68 বছরের গোলাম ভাই যেভাবে 60টি গাছ প্রতিদিন কাটছেন, সেভাবে কিন্তু আমাদের এখন 18, 20, 25 বছরের যারা তাগড়া যুবক তারা কিন্তু আমরা পারছি না বা এটা করতে চাচ্ছিও না। এই অনীহা বা সদিচ্ছার অভাব, এটাই কিন্তু আমাদেরকে অসুস্থ করে ফেলছে। এমনই বয়সের একজন মানুষ, গোলাম ভাইয়ের বয়সী মানুষ, হয়তো চাকরি করেন কিংবা শারীরিক পরিশ্রম কম এরকম কিছু করে থাকেন, তারা কিন্তু ঠিকই
ডাক্তারের প্রেসক্রিপশন পায় এবং তাদেরকে জগিং করতে হয় প্রত্যেক দিন সকালবেলা, এবং তাদেরকে সেই পরিশ্রমই করা লাগে তাদের ঘাম ঝরানোর কারণে সুস্থ থাকার জন্য। কিন্তু এই শৌখিন জগিং বা ডাক্তারের প্রেসক্রিপশন পাওয়ার পরে পরিশ্রম, এটা মানুষকে কতটুকু সুস্থতা এনে দিতে পারে সেটা প্রশ্ন সাপেক্ষ। তো আমরা যদি পরিশ্রমকে কখনো অবহেলা না করি এবং কৃষি কাজকে আমরা যদি সত্যি ভালোবাসি, তাহলে কিন্তু আমরা যেমন সুস্থ থাকব, তেমন অর্থনৈতিক সমৃদ্ধিও এখান থেকে আসবে না এটা বলা যায় না। কারণ বর্তমান সময়ে যারা খামার ব্যবস্থাপনার সাথে আছেন, ভালো চিন্তাভাবনা করে প্ল্যান করে কৃষি কাজ করছেন, তারা কিন্তু অনেক সমৃদ্ধ আনছেন, আমরা সেটা জানি। এভাবেই একটা থেকে আরেকটাতে রস সংগৃহীত হচ্ছে এবং একটা একটা করে ভাঁড় ভরে যাচ্ছে। তাহলে গোলাম ভাই, এখনকার ইয়াং জেনারেশন বা আমাদের কাছে এই খেজুরের গুড় বা খেজুর সংক্রান্ত এই যে পেশাটি, হ্যাঁ, এটা বাঁচানোর জন্য আপনার প্রত্যাশা বা আবেদন কি? বাচ্চাদের বলা হয় যে এই কাজগুলো ধরে রাখো, কিন্তু তারা তো স্বীকার করে না। স্বীকার করে না, তাই তো? না। কোনোভাবেই তারা আগ্রহ দেখাচ্ছে না। তাহলে এখন কে বাঁচাবে এটা? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আপনার কয় ছেলে? আমার একটাই আছে। সে কি এটা করতে আগ্রহী করে? না। আহা, দেখেন, আপনি একজন প্রবীণ মানুষ এবং এই পেশায় একজন সিদ্ধহস্ত মানুষ, অথচ আপনার ছেলেই এটা করতে রাজি হচ্ছে না। তার মানে, হ্যাঁ, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। তার মানে এটা আসলে কেউ করতে চাচ্ছে না। তাই আমার ছেলে মেরে দেয়। তাই? হ্যাঁ। এমন অবস্থা? বলে বাগান থেকে লাভ নেই। কি করে সে? চাষ কাজে করে, রাখে না। চাষ করে, অথচ এই যে এই পেশাকে সে সেভাবে সম্মান জানাতে পারে না, তাই তো? না। তার মানে কষ্টের না? আচ্ছা, খুব কষ্টের ভেতর দিয়ে এটা করতে পারে না। বুঝতে পেরেছি। তো চাচা, ভালো আছেন আপনি? আপনারা সবাই ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ। গাঁজা খাইয়ে এসে এইসব ভাঁড় মার খুলে ভেঙে চুইরে নালান তাল করে দেবে। আহারে, এত কষ্টের পাতা ভাঁড় যদি কেউ ভেঙে ফেলে, তাহলে তো তার চেয়ে কষ্টের আর কিছু থাকে না। এই আছে গাছ খুলে খুলে সর্ষে ফুইতে 5-4টে ভাঁড় পেয়েছে, ওই খুলে রস খাইয়ে ফেলতে যাবে। আহারে, তার মানে অনিয়ম সব জায়গায়, এমনি কষ্টকর, তারপরে আবার অনিয়ম মানুষ করছে। ওই জন্যই তো মানুষ ইচ্ছা করে না। বুঝতে পেরেছি। এই এত কষ্ট করে এসে যদি এসে গাছের রসটা খাইয়ে ভাঁড়টা ভেঙে থিয়ে যায়, কইতেও থিয়ে যাবে না। আহারে, কঠিন অবস্থা।
আচ্ছা, আপনারা তাহলে এইটার এই যে যে একটা পেশা বা খেজুরের এটা বাঁচবে কিভাবে তাহলে? উপায় কি? উপায় এখন মানুষ যদি ভালো হয় তা মানুষ ভালো হলে, সবাই আগ্রহী হলে এটা হওয়া সম্ভব। এই এত কষ্ট করে গাছ কেটে ঝুড়িয়ে ভাড় ফুড়া দিয়ে গাছ উইটে কেটে সকালবেলা এসে দেখি গাছের রস নেই, তাহলে কি করে বাঁচবে? সেটাই তো, হ্যাঁ সেটাই। হ্যাঁ, নাই তো একটা ভালো ইনকাম, ভালো পয়সা। ভালো পয়সা না? হ্যাঁ, ভালো পয়সা, ভালো ইনকাম। ওই মানুষের ঘিন্নে গাছ গাছালি আর রাখে না, কাটার লোক পায় না, এইসব কাজ করতে চায় না কেউ। এখন মানুষ শৌখিন হয়ে গেছে। সেটাই। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আচ্ছা আচ্ছা, ভালো ছিলেন না? রস খেয়েছে, দেখলাম সাপের খোলস পেয়েছে রসের ভিতরে। তাই? মানে সাপেও কি রস খায়? না, ওই পাখিতে নিয়ে গিয়ে ফেলেছে। ও আচ্ছা, পাখিতে না? পাখিতে। ও আচ্ছা আচ্ছা। আসলে উচিত হচ্ছে যে এটার একটা ভালো প্রযুক্তি তৈরি করা, ঢেকে রাখা শুধু না, এটা সহজে কিভাবে নিচে থেকে, ওই যে যেমন গোলাম ভাই দেখলাম ওই যে নিচে ভাল পেতেছে, হ্যাঁ, সুতো দিয়ে আসে। প্রযুক্তি সব ঠিক আছে, মানুষ ওই যে মানুষ অনিয়ম করছে, মানুষ নেই তার। সেটাই। এই শস্যওয়ালায় খেতে এই গাছের ঘাড় বর্তমান ঘাড় নিয়ে তো রস 4টে ভাড় পেয়েছে, কি ওই যে ওখানে গাছে বের পেয়েছে বলছে ভাড় সবের মধ্যে। গোলাম ভাই বলে ভাড় নেই, ভাড় নিয়ে এই রস খেয়ে ভাড়টা হয়ে ওখানে খালে। এই তো, এটা দুঃখজনক। করে অনেকে আসে কিনে সব এসে আড্ডা মারে। বুঝতে পারছি, ওই যে বললো কিছু গাঁজাখোর এসে এইসব কাজ কারবার করে। গাঁজা খেয়ে এখনো কি করবে? যাই হোক, তারপরেও আমাদের আসলে প্রত্যেকেরই চিন্তা করা দরকার যে এই যশোরের বিশেষ করে আমরা যারা আছি, যে কিভাবে এই রস এবং গুড় এইগুলোকে ভবিষ্যতে আমরা পাবো এবং এই পেশাকে রক্ষা করব। সবাই হতাশ, সবাই আশা করছে না যে এরকম হবে। তো আসলে ওই যে আমরা এই যে সকালে গাছ কেটে ঠিক গেল, সন্ধ্যাবেলা বিকেলবেলা গাছ কেটে সকালে যদি গাছে ভাড় থাকে, রস থাকে, তাহলে তো মানুষ আগ্রহ হবে। রাইট রাইট রাইট। তার মানে এখানে বিড়ালের গলায় কেউ আর ঘন্টা বাঁধতে পারছে না এবং এর ভবিষ্যৎও যথেষ্ট হুমকির মুখে। এখন গোলাম ভাইয়ের মতো যারা আছেন তারা আসলে এই পেশাটাকে আর কতদিন নিতে পারবেন? ওনার বয়স তো 68 এবং আপনারা এখানে যারা আছেন তারাও প্রবীণ। তো নবীনরা যদি জেগে না ওঠে তাহলে তো সত্যি এটা দুঃখজনক হবে। মাল খাওয়া শুরু করেছে, রসের বদলে মাল খাচ্ছে, তাহলে তো আর কি হবে? আমাদের এলাকায় বর্তমানে এই যুগে এইসব লোক খুঁড়ে গেলে আর এসব কাজ করার লোক কমই পাওয়া যায়। বুঝতে পেরেছি। এরা আছে, এরা ছোটবেলাতে পেশা এই জন্যই ধরে রেখেছে। বুঝতে পেরেছি। নতুন করে প্রজন্মে যা ছেলেপিলে এদিকে আগ্রহ নেই, ওরা যে ব্যবহার করে ওদের হেঁটেও বললেই তো যে খায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো সামর্থ্য লাগে। সকালবেলা ওঠে উইটা হু করতে করতে আসে। এখন যতক্ষণ এই গাঁজা না খাবে, ওবা না খাবে, ততক্ষণ কাজ করবে না। দারুণ বলেছেন, এটা ভালো পয়েন্ট ধরেছেন যে আসলে আমরা যারা নতুন প্রজন্ম তারা আসলে সত্যিকারের কথা যে পরিশ্রমের মুখী না, এবং পরিশ্রম না করাতে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। করছে না, তারা করতে পারবে না, ক্ষমতা নেই, হাট আছে নাকি? সেটাই। আমরা এখন আমাদের বয়সী, এখন আমরা যেসব ছেলেপিলে যেসব আমরা যে কাজ করবো, আমাদের এইসব ছোট ছোট ছেলে সে কাজ করার ক্ষমতা নেই। আরে দুঃখজনক। ওটন করি খেয়ে দৌড় মারবে, তার ইয়াবা ট্যাবলেট খেয়ে তো এইসব ফুই টানবো, 5 কাটা ফুই টানা হয়ে যাবে। এখন আল্লাহ রহমতে এখনো কি মনে করি সেটাই। তার মানে আমার নিজেকে আমি বলছি এবং নবীনদেরকে বলছি এই কথাটি, দেখুন আমাদের যারা মুরব্বী এবং আমাদের যারা মানে পিতা বা আমাদেরই যারা মানুষ করেছেন গুণীজন, তারা কি বলছেন আমাদের সম্পর্কে, আমাদের উপরে কোনো আস্থা ওনারা রাখতে পারছেন না। তো আমাদের উচিত আসলে ওনাদের আস্থা ধরে রাখা এবং যত বাজে কাজ আছে এগুলোকে ছেড়ে পরিশ্রমমুখী হওয়া, কারণ পরিশ্রম সুস্থ থাকার মূল চাবিকাঠি। আর নবীও বলেছেন। এই যে এত সকালবেলা আমার এই চাচারা এসছেন, সকালেই দেখেন এখনও কুয়াশা, সূর্য তেমনভাবে এখনও উঠে পারেনি, মাঠে চলে এসছেন। এই যে কেউ কেউ নিড়ানি দিচ্ছেন। তো এই পরিশ্রমের কাজ ইনারা করে যাচ্ছেন, অথচ আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে কাজ করতে পারছি না। ওই যে উনি যেমন বললেন, হয়তো ইয়াবা কিংবা গাঁজা না খেলেও রাত অবধি অ্যান্ড্রয়েড সেট চালিয়ে 2টোর দিকে ঘুমায় এখনও সে বেডে,
তাহলে এই সকালবেলার যে প্রসিদ্ধ আবহাওয়া এবং সকালটাতেই নিজের শরীরটা ঝরঝরে করে নেওয়া, সেটা থেকে তো আমরা বঞ্চিত হচ্ছি। তো আমাদের হাঁটুর বল বাড়াতে হবে এবং আমরা সবাই আসেন, পরিশ্রমকে কাজে লাগাই এবং পরিশ্রম করে আমাদের যে সমৃদ্ধ সোনার বাংলাদেশ মাটির জন্য এবং আবহাওয়ার জন্য সেখানে উপযোগী কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলি। আপনি যে জজ ব্যারিস্টার যাই হন না কেন, আপনি যদি সকালে জগিং করার বদলে ওই সময়টা কঠিন একটা কৃষি কাজ করে তাহলে বা করেন, তাহলে কিন্তু আপনি সুস্থও থাকবেন, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী দৌড়ঝাঁপ করতে হবে না। না 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 ঠিক না? এখনো দেখেন ওই যে নবীন ছেলেপিলি সব লেফের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এখন দেখেন 100 ছেলেপিলি থাকে তো 80টা লেফের মধ্যে আছে। 12টা পর্যন্ত তারা 12টা 1টা 2টো পর্যন্ত এখন শুধু আরাম করছে। এবার এই ওরম করি এসে এবার রাত্রিরে কিরা গাছ কেটেছে, কার কি